অহংকারে ভরা ভারতের শত্রুদের কান পর্যন্ত পৌঁছালো না খবর। ভারতের ডিআরডিও বানিয়ে ফেলল একটা বায়ু দৈত্য, একটা এমন বায়ু দৈত্য যে ভারতের শত্রুদের কাঁচা চিবিয়ে ফেলবে। একটা এমন ফাইটার জেট যার দাম তো অনেক কম, কিন্তু ক্ষতি এটা বড়দের থেকেও বেশি করবে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, ডিআরডিও যেই সফলতা পেয়েছে সেটা চিরকালের জন্য স্বয়ং ডিআরডিওর এবং ভারতের ইন্ডিয়ান এয়ারফোর্সের ভাগ্য চিরকালের জন্য বদলে দেবে। কারণ যেই দেশ ওই লিস্টে টপ ছিল, যেটা বিশ্বের সব থেকে বেশি হাতিয়ার ক্রয়কারী দেশের লিস্ট হতো, ওই ইতিহাসকে এখন বদলে ফেলেছে ডিআরডিও। যেখানে রাফায়েল কেনার জন্য, তাও আবার 36টা রাফায়েল কেনার জন্য ভারতকে 50,000 কোটি, না জানিয়ে আগে পেছনে আরো কত কোটি খরচা হয়েছে, তার 5 ভাগের 1 ভাগ চার্জ দিয়ে ভারতের ভেতরে বিমানের যে বাহিনী রয়েছে, MiG-21, মিরাজ 2000, সবকিছুকে বদলে দেওয়া যাবে একটা এমন জেনারেশনের বিমান দিয়ে, যেটাকে চতুর্থ প্রজন্মের নয় 4.5 জেনারেশনের বলা হলে ভুল হবে না। এমন বিমান যেটা রাফায়েলের থেকে একটু কম ক্যাপাবিলিটি রাখে, কিন্তু এর ক্ষমতাকে রাফায়েলের থেকে কয়েক গুণ ভালো বলা যেতে পারে। মনে রাখবেন, রাফায়েলকে 1980-র দশকে ডেভেলপ করা হয়েছিল, কোনো ব্যাপার না তার ইঞ্জিনের ক্ষমতা বেশি। কিন্তু আজ যেই হাতিয়ারের কথা বলছি, যেই বায়ু দৈত্যের কথা বলছি, সেটা তেজস MK2 মিডিয়াম ওয়েট কমব্যাট এয়ারক্রাফট। রাফায়েলের তুলনায় বেশি ভালো এভিওনিক্সে পরিপূর্ণ হতে চলেছে, কারণ রাফায়েলকে 1980-র দশকে ডেভেলপ করা হয়েছিল, কিন্তু তেজস মার্ক 2 তে ডিআরডিও ওই ছক্কা হাঁকিয়েছে যেটা সোজা স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়েছে। এমন এভিওনিক্স, এমন ইলেকট্রনিক ওয়ারফেয়ার শুট, এমনই সেন্সার, এমনই র্যাডার এবং এমনই মিসাইল ক্যাপাবিলিটি রয়েছে তেজস মার্ক 2 এর, যেটা তাকে রাফায়েলের বরাবরের থেকে একটু নিচে এনে দাঁড় করায়। মন দিয়ে শুনুন, মাত্র 9,000 কোটি স্যাংশন হয়েছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি তরফ থেকে, যেটা সরাসরি প্রধানমন্ত্রী দেখেন। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সাইন করে তখনই পয়সা রিলিজ হয়। কোথায় 50,000 আর কোথায় 9,000 কোটি, কোথায় 36টা বিমান আর কোথায় 100 থেকে বেশি তেজস MK2 বিমান। ভারতে তৈরি হয়েছে বলে আবার কমজোর ভাববেন না। এর দক্ষতা, এর ফিচার্স আপনাদের বললে আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে, কিন্তু এদিকে তো আমাদের পায়ের তলার মাটি নড়বড় করছে। আপনারা হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছেন না বলে এত করে কইতাছি আপনাদের, চলে আসুন না, লিংক দেওয়া রয়েছে কমেন্ট বক্সে। কিভাবে বর্তমান সময়ে বিশ্বের সব থেকে বড় ওয়েপেন বাইং কান্ট্রি ভারত এখন ওই লিস্টে সামিল হতে চলেছে, যেই দেশ সব থেকে বেশি কমব্যাট এয়ারক্রাফট বিশ্বের ওই সমস্ত দেশগুলোকে বিক্রি করবে যাদের কাছে পয়সা কম রয়েছে, তাদের সুরক্ষার প্রয়োজন রয়েছে, কিন্তু তাদের কাছে অত পয়সা নেই যে তারা রাফায়েলের মতো দামি বিমান কিনতে পারে। তাদের কাছে এত পয়সা নেই যে তারা F-22 এর মতো বিমান কিনতে পারে আমেরিকার থেকে। তাদেরকে এখন সাপ্লাই দেবে ভারত। ধীরে ধীরে হলেও ভারত প্রথমেই বিমানগুলোকে ভারতের বায়ুসেনায় নিযুক্ত করবে, এবং তারপর অলরেডি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অনেক সাউথ আমেরিকান দেশ, অনেক মুসলিম দেশ। এক্ষেত্রেও চাণক্য নীতি প্রয়োগ করা হয়েছে ভারতের তরফ থেকে। মন দিয়ে একটু শুনবেন, অনেক মুসলিম দেশেই বিমান কিনবে ভারতের থেকে, যা থেকে বাড়বে ভারতের রেভিনিউ। প্রথমবার যেই দেশ হাতিয়ার কিনতো, তারা হাতিয়ার বিক্রি করবে, আর যেমন তেমন মেশিন গান বা গোলা বারুদ নয়, বরং ফাইটার জেট, বায়ুসেনার সব থেকে মূল্যবান অ্যাসেট, এবং সেই সাথে হামলাকারী দানব। কেন আমরা তুলনা করছি তেজস MK2 এবং রাফায়েলের মধ্যে? বন্ধুরা, এটা 1.8 ম্যাক গতিতে ওড়ে, প্রায় 2469 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি, প্রায় একই গতি যেটা রাফায়েলের কাছেও রয়েছে। রেঞ্জের কথা বললে রেঞ্জ 2500 থেকে 3000 কিলোমিটারের আশেপাশে। রাফায়েলের যে রেঞ্জ রয়েছে সেটা একটু বেশি, 3500 কিলোমিটার। কিন্তু ফাইটিং রেঞ্জের কথা বলা হলে ডগ ফাইট ওই টার্মকে বলা হয় যাতে দুটো ফাইটার জেট মুখোমুখি লড়াইয়ে লিপ্ত হয়, একেই বলা হয় ডগ ফাইট। তো কমব্যাটের সিচুয়েশনে আমাদের যে তেজস MK2 রয়েছে সেটা 1000 থেকে 700 কিলোমিটার রেঞ্জে লড়তে পারে, ওদিকে যে রাফায়েল রয়েছে সেটা 1500 কিলোমিটারের রেঞ্জে লড়তে পারে। আপনাদের বলে দিই, আমাদের তেজস MK2-র ভেতরে GF414 টার্বো ফ্যান ইঞ্জিন রয়েছে, যেটা 98 কিলো নিউটন থেকে 110 কিলো নিউটন পাওয়ার জেনারেট করে। কিন্তু সেখানে রাফায়েলের কথা বললে তার ভেতরে পাওয়ারফুল ইঞ্জিন রয়েছে, কিন্তু তেজস MK2 এর ভেতরে সিঙ্গেল ইঞ্জিন রয়েছে। তবে আমরা যেই রাফায়েল কিনেছি ফ্রান্সের থেকে, সেটা ডবল ইঞ্জিনে পরিপূর্ণ, আর এর জন্য তার ইঞ্জিনের পাওয়ার 150 কিলো নিউটনের থ্রাস্ট জেনারেট করে। তো এই মামলায় বেশি পাওয়ারফুল ইঞ্জিন রাফায়েলের
কাছে রয়েছে 17,500 কেজি ওজন, মানে ওয়েপেন নিয়ে উঠতে পারবে আমাদের তেজস MK2। সেখানে রাফায়েলের কথা বললে সেটা 20 থেকে 22,000 ওয়েট সহ্য করতে পারে। আপনাদের বলে দিই 11টা হার্ট পয়েন্ট রয়েছে। হার্ট পয়েন্ট হচ্ছে ওগুলো যেখানে মিসাইল রকেট লাগানো যায়। 11টা হার্ট পয়েন্ট রয়েছে তেজস MK2 এর ভেতরে, কিন্তু রাফায়েলের কাছে 14টা হার্ট পয়েন্ট রয়েছে, খুব কাছাকাছি। আগে আরো শুনুন, সার্ভিস সিলিং দুজনেরই প্রায় এক। সার্ভিস সিলিং তাকে বলা হয় ওই হাইটকে, ওই অল্টিটিউডকে বলা হয় যেই উচ্চতায় একটা যুদ্ধ বিমান উঠতে পারে। দুজনেরই সার্ভিস সিলিং প্রায় 50,000 কিলোমিটার। কিন্তু এই সার্ভিস সিলিং এর কোনো ভ্যালু নেই, কারণ ফাইটার জেট সর্বদা সারফেসের কাছে কম উচ্চতায় উড়ে নিজের টার্গেটকে হিট করে। শুধু র্যাডার থেকে বাঁচতে হলে উঁচুতে যেতে হয়, অত দূরত্বে র্যাডার ধরতে পারবে না। কিন্তু যখনই নিচে আসবে তখনই অ্যাডভান্টেজ শেষ হয়ে যাবে, র্যাডার পুনরায় ক্যাপচার করে ফেলবে। কথা আসে র্যাডার ক্রস সেকশনের। এখন এই র্যাডার ক্রস সেকশন ব্যাপারটা কি? র্যাডার ক্রস সেকশন মানে ওই চিহ্ন যেটা শত্রু দেশে র্যাডারে দেখাবে এই যে কিছু একটা আসছে। কোনো পাখি নয়, সেটা একটা ফাইটার জেট। তো যত বড় র্যাডার ক্রস সেকশন থাকবে তত সহজে শত্রুর র্যাডারে ক্যাপচার হবে বিমান, আর যত কম ক্রস সেকশন থাকবে তত কম চান্স থাকবে ফাইটার জেট ধরা পড়ার। মানে ক্রস সেকশন যত কম তত বেশি স্টেলথ হবে ওই যুদ্ধ বিমান। কোন রকম কানাকানি না হয়েই র্যাডারকে বিট করে চোখে ধুলো দিয়ে তারা শত্রুর সীমার ভেতরে ঢুকতে পারে। কি এমন রয়েছে এর মধ্যে? এমন সিস্টেম রয়েছে যেটা এর সব থেকে বড় টার্নিং পয়েন্ট তেজসের, উত্তম এসআর র্যাডার। এখন এই এসআর ফুল ফর্ম কি? অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড র্যাডার। এটা একটা এমন র্যাডার সিস্টেম যেটা অনেক দূর থেকে 100 থেকে 150 কিলোমিটারের দূরত্ব থেকে সামনে থেকে আসা যে কোনো মিসাইলকে ধরে ফেলবে। ককপিটে বসে থাকা পাইলট বুঝে যাবে তার প্লেনকে টার্গেট করা হয়েছে, সঙ্গে সঙ্গে সে তার ট্র্যাজেক্টরি চেঞ্জ করবে। সেটা ওই মিসাইলকে হারানোর জন্য, ডিকয় করার জন্য অন্য একটা মিসাইল ছেড়ে দেবে। শত্রু দেশের মিসাইল ওই মিসাইলকে ট্র্যাক করা শুরু করে দেবে বা ওই মিসাইলকে হিট করে শেষ করে দেবে। তো এই যে র্যাডার রয়েছে সেটা সামনে থেকে আসা শত্রু দ্বারা নিক্ষেপ করা যে কোনো মিসাইল রকেটকে ডিটেক্ট করে নেবে, শত্রুর প্লেনকেও ডিটেক্ট করে নেবে। এখন এই ক্যাপাবিলিটি রাফায়েলে বেশি রয়েছে, আমাদের তেজস MK2 সেক্ষেত্রে একটু পিছিয়ে আছে। কিন্তু যেটা আমরা এতে লাগিয়েছি উত্তম এসআর র্যাডার, এটা ভারতে তৈরি ওই র্যাডার যেটা টেকনোলজি আমরা ইসরায়েলের থেকে এনেছিলাম। চাইলে আমরা ইসরায়েলের থেকে কিনতেও পারতাম, কিন্তু বন্ধুরা যদি ইসরায়েলের থেকে কিনে তেজস MK2 তে লাগাতাম তাহলে আমাদের মুসলিম দেশ গ্রাহকরা সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিত, কারণ তারা ইসরায়েলকে সহ্য করতে পারে না। ইসরায়েলের বিক্রি করা, ইসরায়েলের বানানো কোনো কিছুই তারা ব্যবহার করে না। যেহেতু আমাদের দেশে বানিয়েছি তাই তারা রানিং কিনবে। এটাই মারাত্মক বড় কূটনৈতিক চাল, চাণক্য নীতি। আমরা আমাদের মার্কেটকে বড় করার জন্য আমরা এটাকে ব্যবহার করেছি। এর ফলে আমাদের খরচাও কমে গেল এবং সেই সাথে আমরা আরো ভালোভাবে এটাকে বিক্রি করতে পারবো। এছাড়াও এতে ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক র্যাডার লাগানো রয়েছে। এটা কি কাজ করে? এটা চেক করে যেই স্টেলথ বিমানগুলো রয়েছে অ্যাডভান্স লেভেলের, যেগুলো লুকিয়ে আসে সেগুলোকে ট্র্যাক করে ধরে ফেলবে এবং তারপর হিট সিকিং মিসাইল পাঠিয়ে সেটাকে এলিমিনেট করে দেবে। এগুলো এমন মিসাইল যা উত্তাপকে মাপে, ইঞ্জিন থেকে বেরোনো তাপকে মেপে ট্র্যাক করে ফেলে। সবচেয়ে বড় কথা এই যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার শুট এতে ব্যবহার করা হয়েছে তেজস MK2 এর ভিতরে, সেটা একে 4.5 জেনারেশনের করে দেয়। দারুণ দারুণ জিনিস এর মধ্যে রয়েছে। সবচেয়ে বড় কথা এর মধ্যে যে পেইন্ট লাগানো হবে এমন ম্যাটেরিয়াল দিয়ে কোট করা হবে যেটা র্যাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল হবে। মানে র্যাডার যেই সিগন্যাল পাঠায় ধরার জন্য যে কি উঠছে এয়ার স্পেসের মধ্যে, তো এটা র্যাডার থেকে পাঠানো সিগন্যালকে অ্যাবজর্ব করে নেবে, পুনরায় ব্যাক করতে দেবে না। তো সব মিলিয়ে সরাসরি ব্যাপার এটা কি করবে, র্যাডার থেকে যে সিগন্যাল আসবে সেটাকে অ্যাবজর্ব করে নেবে। র্যাডার বুঝতে পারবে না আকাশে কি উড়ছে, সেটা সোজা শত্রুপক্ষের এরিয়ায় ঢুকে যাবে। আমাদের যে তেজস MK1 ছিল সেটা ভারতের ভেতরে পেট্রোলিং করতে এবং ভারতের ভেতরে কেউ ঢুকে পড়লে সেটাকে ট্র্যাক করতে, এলিমিনেট করতে ব্যবহার করা হয়। কিন্তু তেজস MK2-র ব্যবহার ভারতের সীমার বাইরে বেরিয়ে শত্রু দেশের সীমার ভেতরে ঢুকে ওখানে সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনা ঘটানোর জন্য করা যেতে পারে। দারুণ বিমান এই তেজস MK2।
MK2। আর এটাকে না শুধু কম রেটে ভারত অ্যাকোয়ার করবে, বরং বেশি মাত্রায় অ্যাকোয়ার করবে। এটা MiG-21 এবং মিরাজ 2000 এর থেকে অনেক অ্যাডভান্স। এর যে ক্যাপাবিলিটি রয়েছে সেটা অলমোস্ট লেটেস্ট বিমানগুলোর মতোই হবে। মানছি এর ইঞ্জিন সেগুলোর মতো পাওয়ারফুল নয়, কিন্তু যা প্রয়োজন রয়েছে সেগুলো পূরণ করবে। 11টা হার্ড পয়েন্ট রয়েছে, অস্ত্র মিসাইলও এতে লাগানো যাবে। কতটা গুরুত্ব সহকারে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বানিয়েছে, ভারতীয় ইন্ডিজিনাস মিসাইল কেউ এতে লোড করা যেতে পারে। সেই সাথে আপনারা এতে ফ্রান্সের মিসাইলও লাগাতে পারেন, চাইলে আমেরিকান মিসাইলও লাগাতে পারেন, সেই সাথে রাশিয়ান মিসাইল চাইলেও লাগাতে পারেন। ভারতের সমস্ত সমস্যাকে মাথায় রেখেই এটা তৈরি করা হয়েছে। ভারতীয় বায়ুসেনার প্রয়োজনীয়তাকে মাথায় রেখে এটা বানানো হয়েছে, আর এটা চিরকালের জন্য বদলে দেবে ডিআরডিও কে। বেশি পরিমাণের প্রোডাকশন হলে ইন্ডিয়ান এয়ারফোর্স না শুধু স্ট্রং হবে, বরং ইন্ডিয়ান এয়ারফোর্সের শক্তিকে দেখে অন্যান্য দেশও চাইবে এটা অর্ডার দিতে, এই বিমানকে কিনতে, যার ফলে ভারতের বিশাল লাভ হবে। এখন এই খুশির খবরটা যত পারবেন শেয়ার করুন, যেন এটা আর কারোর কাছেই অজানা না থাকে। ভারতীয় হলে ভিডিওটা অবশ্যই লাইক করে এই বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান।